এই যে আর্টিস্ট, এটা নন পলিটিক্যাল, একদম নন পলিটিক্যাল। বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে ত্রিপুরাতে এই যে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা সেন্সিটিভ ট্রাইবেলের মুখরোচক দাবি। এই দাবিকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে রাজনীতি করছে, মানে সরলমতি উপজাতিদের বিভিন্নভাবে বিভ্রান্ত, বিভিন্নভাবে লোভ দেখানোর মতো এই যে হচ্ছে, এটা সম্পর্কেই আমাদের দাবি, আমাদের বলার যে ধরুন ত্রিপুরাল্যান্ড দাবি কেউ করতেই পারে। ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 3 এবং আর্টিকেল 4 ওখানে বলা আছে যে কোনো নতুন রাজ্য পার্লামেন্ট ইচ্ছা করলে করতে পারে আইন করে, সংশ্লিষ্ট যে রাজ্যগুলির বাউন্ডারি টাচ করে ওদের পারমিশন বা অ্যাপ্রুভেল নিয়ে, বা অনেক রাজ্যকে এক জায়গাতে মিলিয়ে দিতে পারে। কোনো একটা পার্ট অফ দি স্টেট এটা আর একটা স্টেটের সঙ্গে গিয়ে রাজ্য করতে পারে। দ্যাট ইজ কনস্টিটিউশনালি পারমিসেবল দাবিটা। এটা কতটুকু যুক্তিযোগ্য ত্রিপুরার ক্ষেত্রে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটা রাজার আমল থেকে এখন পর্যন্ত গণতান্ত্রিক যে এই ব্যবস্থায় আমরা আছি, এটা অনেক ইতিহাস আছে। আমাদের 1970 সালে 1931 সালে প্রথম আমাদের ত্রিপুরা রাজ্যে রাজার আমলে যে সেন্সাস হয়, সেখানে 70.09% ট্রাইবেল ছিল। তারপরে 1941 সালে 62 ছিল। এরপরে 1945-46 সালে অবিভক্ত ভারতে, মানে পাশে আর কি, ত্রিপুরা তো একটা স্বাধীন একটা প্রিন্সলি স্টেট ছিল। যদিও আপনাদের এখানে সাংবাদিকরা আছেন, আপনারা জানেন যে অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের পাশে যে চাকলা রসুনাবাদ বলে যেটা আছে, কুমিল্লা, নোয়াখালী, সিলেটি অঞ্চলটা নিয়ে, এটা কোনো একটা সময়ে রাজারা একবারে মেঘনা পর্যন্ত তারা এই লড়াই করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু পরবর্তী সময়ে নবাবদের বা এই মুঘলদের এই আক্রমণে ওটা তাদের হাতছাড়া হয় এবং এরপরে আর আসে নাই। এরপরে ওদের থেকে ব্রিটিশরা নিয়ে যায় এই যে অঞ্চলটা। এই অঞ্চলটা যদিও এটা গেছে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের রাজা এটা একটা জমিনদারি, এটা রাজা ওইটা জমিনদার ছিল, মানে এটা মানে এজ এ চাষাবাদ করানোর সমস্ত দায়ী দায়িত্ব পায়, খাজনা দিতেন এই নবাবদের এবং ব্রিটিশদের। তো এই কারণে হয়তোবা ওই সময় যে 45-46 সালে যে দাঙ্গাটা লাগে হিন্দু মুসলমানের ব্যাপারটা আপনারা জানেন, ওই সময় থেকে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে ব্যাপকভাবে আমাদের তৎকালীন মানে ইয়েতে অবিভক্ত ভারতের মানে এখন যেটা বাংলাদেশ, ওখানের মানুষটা এখানে আসে। এইভাবে কিন্তু আমরা দেখেছি ইতিহাসে 1949 সালে যখন আমাদের ত্রিপুরা প্রিন্সলি স্টেট মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়, তখনই কিন্তু মোটামুটি ট্রাইবেল নন ট্রাইবেল প্রায় 50-50 হয়ে গেছে। এবং 1951 সালে যখন ভারতবর্ষের একটা সেন্সাস হয়, তখন আমরা দেখেছি 48% ট্রাইবেল হয়ে গেছে, অনেক কমে গেছে। তারপরে 51 থেকে 61-এ এরপরে হয়ে অনেক, আমি এখানে আমাদের তথ্য বলছি, এটা আমি এই কারণে বলছি, এটা দরকার আছে, 0.55 হয়ে গেছে ট্রাইবেলরা। 71-এ 28.95, 81-এ 28.44, 91-এ 30.95 এরকম, এবং 2001-এ 31 এবং 2011-তে 31.78। এরপরে তো সেন্সাস হয় নাই, কোভিড হয়ে 21 সালে হওয়ার কথা ছিল, সেন্সাস হয় নাই। তো আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ট্রাইবেল নন ট্রাইবেলের একটা মানে একটা অনেক বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক কারণে আমরা অনেক আছি। এই যে এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ট্রাইবেল নন ট্রাইবেলরা যে এখানে একসঙ্গে কোএক্সিস্টেন্স করছি, এখন এই যারা এখানে নন ট্রাইবেলরা এখানে আসেন, দে আর নাও বিকাম দি সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের আইন
আমাদের যে ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত যে আইনে আছে, এবং লাস্টলি যেটা সিএএ হয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট অফ সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। আগে তো 71 পর্যন্ত যারা এসছেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার আমাদের ভারতবর্ষের আইন আছে। আমাদের ত্রিপুরা রাজ্য তো ভারতবর্ষের আইনের বাইরে না, এবং যারা 71 পর্যন্ত আছে তারা ছিল। এখন ভারতবর্ষের সিএ আইন হয়ে আমাদের এখন তো, এবং পরবর্তী সময়ে নোটিফিকেশন হোম মিনিস্ট্রি থেকে যাওয়া হয়েছে, এখন 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যারা আসবে, ওখানে বিভিন্নভাবে হিন্দু, বিশেষ করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, পাশের আফগানিস্তান, এখান থেকে যারা আসবে বিভিন্ন কারণে, ওরা এখানে তাদেরকে ইলিগাল মাইগ্রেন্টস বলা যাবে না, এটা হলো আইন করেছে। এবং তারা এখানে সিটিজেনশিপ চাইলে পরে তারা সিটিজেনশিপ হতে পারে। সো এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটা এখন একটা অংশ আছে, যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা বিভিন্ন কারণে এসছে, যেন তাদেরকে সব তাড়িয়ে দিতে পারলে হয়ে যায়, এই যে ব্যাপারটা, মুখরোচক ব্যাপারটা। আপনি ট্রাইবেলদের জিজ্ঞাসা করবেন যে ট্রাইবেলরা অনেকে বলে আমরা এই যে আজকে এই অবস্থায় আছি, বা আমরা এই যে মাইনরিটি হয়ে গেছি, বিভিন্ন রকম হয়ে গেছি, এটাকে অন্যভাবে অনেকটা কমিউনাল দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ব্যাখ্যা করা আছে। এই কারণে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেন্সিটিভ পজিশনে আছে। এখন আমাদের সংবিধান প্রণেতারা যারা, আমাদের ভারতবর্ষের সংবিধানে যেটা আছে, এটা তো ভারতবর্ষের সংবিধান যেটা 50 সালে চালু হয়েছে, ত্রিপুরাতেও চালু হয়েছে। এবং ট্রাইবেলের জন্য কতগুলি তাদের চাকরি বাকরি পাওয়া, বিধানসভা, লোকসভাতে রিজার্ভেশন, তারপরে বিভিন্ন চাকরি বাকরি রিজার্ভেশন, তাদের জন্য আলাদা বাজেট টাজেট, এগুলি সব ভারতবর্ষের সংবিধান মোতাবেকই চলছে। তো এরপরেও ত্রিপুরা রাজ্যের ট্রাইবেলরা, গ্রামে গঞ্জে যারা আছেন, তাদের অবস্থা খুব ভালো নেই, তাদের খুব থাকতেই পারে, এবং হু আর রেসপন্সিবল ফর দ্যাট। এবং এই যে অবস্থা, এটাকে কেন্দ্র করে এটার সমাধানের একটা মাত্র কারণ হচ্ছে আমরা স্বাধীন ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এগুলো আমাদের পাওয়ার ইস্যু, এইভাবে তোলা হচ্ছে। এখন আমি অ্যাজ এ ট্রাইবেল আমি বলতে পারি, যদি আমি বলি যে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি সবাই আইনগতভাবে মানে, কারণ মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের যারা সরলমতি ট্রাইবেলরা, আমি একটা ইয়েতে বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি এই যে আর্টিকেল 3 অ্যাপ্লাই করতে হয়, যে ত্রিপুরাটাকে বাদ করে যদি রাজ্য করতে হয়, এটা করতে হলেও কিন্তু আমাদের সবাইয়ের এখানে ট্রাইবেল, নন ট্রাইবেল, তাদের যে প্রতিনিধি বিধানসভাতে যদি 2/3 মেজরিটি না পায়, এটা কোনো মতেই প্রেসিডেন্ট, এটা আর্টিকেল 3-তে আর্টিকেল 3-তে আছে যে প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল ছাড়া এইরকম নতুন রাজ্য বা এটাকে বিভাজন করার ব্যাপারটা কোনো মতেই পার্লামেন্টে আইনের জন্য যেতে পারবে না প্রেসিডেন্টের পারমিশন ছাড়া। আর প্রেসিডেন্ট কোনো সময়ে এরকম নতুন রাজ্য করার জন্য বিল দেওয়ার জন্য পারমিশন দেবে না, যদি না ওই সংশ্লিষ্ট রাজ্যের যেখানে এফেক্টেড হবে, ওখানে যদি এমএলএদের মধ্যে 2/3 মেজরিটি তারা যদি রেজুলেশন নিয়ে পাস করে। হ্যাঁ, আমরা এখন দেখছি যে যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হয়েছে, ওখানে তাদের সমস্ত রাজ্যের বিধানসভা এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে 2/3 মেজরিটি, তারপরে এটা হয়েছে। এখন যদি ত্রিপুরা রাজ্যের মানুষ, যদি ট্রাইবাল, বাঙালি সবাই মিলে যদি মনে করে যে ত্রিপুরার একটা গ্রেটার ত্রিপুরা বা একটা আলাদা এডিসিকে কেন্দ্র করে বা অন্য জায়গাকে কেন্দ্র করে যদি হয়, ভালো হয়, যদি সবাই মনে করে, আইনগতভাবে বাধা নেই, আমাদের অসমর্থন করার কোনো ব্যাপার নেই। কিন্তু কথা হচ্ছে, যদি এটাকে শুধু ট্রাইবেল বলে করতে চায়, আমার মতে যে যারাই দাবি করছে মানে ত্রিপুরাল্যান্ডে, এই ত্রিপুরাল্যান্ড দাবি কোনো মতেই এটাকে সার্থক করা যাবে না। এটা যতই যে কোনো দলের সঙ্গে মিলে ইলেকশনে জিত, কারণ হ্যাঁ, যদি বিজেপি চায় বা ন্যাশনাল পার্টি যায়, এখন যদি দিল্লিতে বিজেপি আসে, যদি বিজেপি পার্টি যদি চায় যে না, আমাদের মধ্যে বাঙালি যারা এমএলএ আসে বিধানসভাতে, এখন 1/3 হচ্ছে ট্রাইবেল, এখন যে কোনো পার্টিরই হোক, এরা যদি সবাই মিলেও ত্রিপুরাল্যান্ডের পক্ষে ভোট দেয়, বিধানসভা পাস হবে না। বিধানসভাতে পাস হতে গেলে মিনিমাম অর্ধেক, এবং 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এলেও আইন। যারা প্রেজেন্ট থাকবে অ্যাসেম্বলিতে ওই দিন ভোটিংয়ের সময় 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তাইলেই পরে এই রেজুলেশন পাস হবে। এই রেজুলেশন যদি পাস হয়, তাইলেই পরেই প্রেসিডেন্ট অ্যালাউ করবে
নতুন করে ত্রিপুরাটাকে ভাগ করার জন্য পার্লামেন্টে আইনের জন্য। এটা একমাত্র পার্লামেন্টে আইন করতে পারে, যেটা আর্টিকেল 3 অনুসারে। এখন এই যে একটা মডালিটি কমিটি হয়েছিল, আমি প্রিন্সিপাল সেক্রেটারি ল আইপিএফটি এবং বিজেপি যে সরকার, তখন আমি অলরেডি প্রিন্সিপাল সেক্রেটারি ল, তখন একটা কমিটি করেছে, মানে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে মডালিটি কমিটি। ওরা বিভিন্ন দাবি দেওয়া শুনে বিভিন্ন দাবি দেওয়াগুলি নিয়ে তারা একটা রিকমেন্ডেশন করবে। আই ওয়াজ দি মেম্বার অফ দ্যাট কমিটি। আমি যতদিন ল সেক্রেটারি ছিলাম, আমি চাইনি, কিন্তু তখন এনসি দেববর্মা, তারপরে মেবার কুমার জমাতিয়া, চিফ মিনিস্টার বিপ্লব দেব, তারপরে রতননাথ ল মিনিস্টার, তারা সবাই বলাতে আমি রাজি হয়ে গেছিলাম, হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই আগের মডালিটি কমিটির ওই রিপোর্ট, কোনো রিকমেন্ডেশন নাই, হারিয়ে গেছে, এখন পর্যন্ত দেয় নাই। তারা কি কি ডেভেলপমেন্ট করবে, কি কি করবে, তারা রিকমেন্ড করার কথা রেকমেন্ড নাই। এরপরে এখন যে মডালিটি, এখন যে আরেকটা হলো যে একটা যে ওই যে অ্যাকর্ড হলো, অ্যাকর্ডে তো আমি বলবো কি, আমি এটা বলা কি বলবো আমি জানি না। আমি দেখলাম মানে এটা তো ইট ইজ নট এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি। লিগ্যাল ভাষায় আমি বলবো দ্যাট অ্যাকর্ড ইজ নট এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট ইজ এনফোর্সেবল। এটা হলো মৌ হইতে পারে, মৌ করে না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কোনো কিছু হইলে আচ্ছা ঠিক আছে, আমরা দুজন মিলবো, আমরা ওই এরিয়াতে একটা কারখানা করব, আমরা অন প্রিন্সিপাল আমরা ঠিক করলাম যে আমরা একটা কারখানা করব, দুজন মিলে দিলে এরিয়াটা একটা। হ্যাঁ, যদি আমি কোনো একটা পার্টি যদি আর কারখানা করবো না বলে 2 বছর পরে চলে যায়, নোবডি ক্যান কম্পেল হিম। এলো মৌ ইজ নট এনফোর্সেবল। এগ্রিমেন্ট যদি হয় তাহলে ইট ইজ এনফোর্সেবল। আমি বলবো এই যে ত্রিপুরা যে অ্যাকর্ড হলো, ইট ইজ নট এগ্রিমেন্ট। আমি বলবো সই করেছে অ্যাকর্ডে, কারণ অ্যাকর্ডে এমন কিছু নাই এটা দেবো বলে কিছু নাই। ওইটা বলেছে ল্যান্ড রাইট, এবং এই ল্যান্ড রাইট তো আসেই। আমি এটা অনেকে, শুধু আমার না, চিত্তরঞ্জন দেববর্মা মানে এমএলএ, মথার যে এমএলএ, উনি এটা প্রশ্ন তুলেছেন, এবং আমি বললাম এটা তো রাইটই বলছে। ল্যান্ড রাইট মানে কি? ল্যান্ড রাইট মানে কি? আমাদের টিআরআর এলআর এক আইন আছে ত্রিপুরার যে মধ্যে, ওটাতে বলছে যে এটা জুত জায়গা, ওইটা মালিক হলো যে মালিক জুতদার, এই মালিক যে অ্যালটমেন্ট পায় গভর্নমেন্ট থেকে, অ্যালটি, ওইটা মালিক। আর হচ্ছে যে প্রোটেক্টেড ল্যান্ড, রিজার্ভ ফরেস্ট ল্যান্ড। আইনে বলছে আমাদের সেকশন 11 টিএলআর এলাকা, জুত জায়গা ছাড়া, এলটি জায়গা ছাড়া, ফরেস্ট ল্যান্ড ছাড়া যত জায়গা আছে এগুলো সব খাত জায়গা। খাত জায়গা মানে হচ্ছে সরকারের জায়গা, গভর্নমেন্টের জায়গা। গভর্নমেন্ট এটা অ্যালটমেন্টও করতে পারে, এটা উন্নয়নমূলক স্কুল, কলেজ, হাসপাতাল করতে পারে, এটা খাত জায়গা। এই যে ল্যান্ড রাইট, ট্রাইবেলের ল্যান্ড রাইট, কিসের ল্যান্ড রাইট আমি তো বুঝি না। এটা এই কি ল্যান্ড রাইট দেবে? তাহলে খাস ল্যান্ড রাইটে গভর্নমেন্ট হয়তো অ্যালটমেন্ট দিতেই, এই তো ল্যান্ড রাইট কি? কালচারাল রাইট ট্রাইবেলের জন্য আলাদা সংরক্ষণের অবস্থা ভারতবর্ষের সংবিধানে অলরেডি আছে। এখন যারা সংবিধান চালায়, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এটা তাদের দায়িত্ব সংবিধানে কি কি তাদের পাওনা আছে এটাকে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করলে উন্নতি হইব, শিক্ষা বাড়বো, এটা হইব, চাকরি বাড়বো, ট্রাইবেলরা এমনি খুশি থাকবো। তাদের আর নতুন করে আলাদা নতুন স্টেট দাবি করার ব্যাপার আসতো না। এখন সবগুলি জগাখিচুড়ি হয়ে আছে আমার মতে। মানে যদি ত্রিপুরা ল্যান্ড পায়, সবাই চায়, আমার কোনো বিরোধিতা করার ব্যাপার নাই, যদি ভালো হয় সবাই। তবে যেটাই হোক সবাইয়ের অ্যাপ্রুভাল লাগবে। আইনটা এমন হয়ে আছে, এমন না যে ট্রাইবেলরা তারা দাবি করলে সব ট্রাইবেলের খামসা হয়ে গেলে আইন পাস করা যাবে না। ত্রিপুরা বিধানসভাতে 2/3 মেজরিটি অ্যাপ্রুভাল লাগবে। তো আমার ত্রিপুরায় যে মধ্যে এখন 40 জন হলো নন ট্রাইবেল এমএলএ। আর এই নন ট্রাইবেল এমএলএ যে পার্টিরই হোক, তাদের সাপোর্ট লাগবেই। তো কোনো দাবি যদি সবাই সাপোর্টে, যেমন আমাদের বড় ভাষা 79 হয়েছিল, তখন সব ট্রাইবেল নন ট্রাইবেল সব বড় ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করেছিল। 7ম তফসিলে এডিসি হয়েছিল 79-এ, তখনও 43 জন এমএলএ ছিল বাঙালি, যে পার্টিরই হোক, তারা সাপোর্ট করেছিল, এডিসি আইন হয়েছে।
আর যদি তারা সাপোর্ট না করতো, এবং নট অনলি দ্যাট, এই যে 6 শিডিউল যে হয়েছে, এটার যে রেটিফিকেশন হয়েছে, এটা পার্লামেন্টে আইন করেছে 6 শিডিউল আইন, কিন্তু এটা আবার অ্যাসেম্বলি রেটিফিকেশন লাগে, এই রেটিফিকেশন লাগে, রেজুলেশন লাগে। এই রেজুলেশনে যত এমএলএ ছিল বাঙালি, এরা সবাই 6 শিডিউল সাপোর্ট করেছিল 81 সালে এবং 83 সালে। ত্রিপুরা রাজ্যের, ভারতবর্ষের, আমার ত্রিপুরায়, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের কোনো মানুষই ট্রাইবাল নন ট্রাইবাল সমর্থন করা উচিত না। কারণ ঠিক আছে, এই যে এই যে বাংলাদেশে যে মুসলমানরা যে সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করছে, এটা আমরা করি, কন্ডেম করি। কেন মাইনরিটিদের করা হবে? আমরা এই ডিসেম্বর ত্রিপুরা রাজ্যেও মাইনরিটির উপরে আক্রমণ হোক, এটা আমরা চাই না। ত্রিপুরা রাজ্যের আমাদের, আমি যেমন জমাতিয়া হদাতে আসি, একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে মানে মাইনরিটির উপর অত্যাচারের বিরুদ্ধে আমাদের আমরা করব, কিন্তু এই সেম টাইম হদা আমরা সঙ্গে সঙ্গে ত্রিপুরা বা ভারতবর্ষের মধ্যে মাইনরিটির উপরে যদি কোনো অ্যাটাক হয়, তাও আমরা এটার বিরুদ্ধে করব। কোনো মাইনরিটিকেই অ্যাটাক করাটা আমরা সাপোর্ট করি না। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সংখ্যা অলরেডি হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, মানে 71 সাল পর্যন্ত তো ছিল কাট অফ ডেট। আমাদের সে মানব বা না মানব, ট্রাইবেলরা চাক বা না চাক, আমরা চাই বা না চাই, 71 সাল পর্যন্ত যারা এসছে তারা তো সিটিজেন হয়ে গেছে, এবং ট্রাইবেল হোক নন ট্রাইবেল হোক, যারা দে আর ইকুয়াল টু আস নাও ইন ত্রিপুরা এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। কিন্তু এটাকে করে একবারে এখন 53 বছর পিছিয়ে গেছে, 53 বছর। আগে 71 সাল ছিল, 71 থেকে প্রথমে নিল 31শে ডিসেম্বর 14, তারপরে 10 বছর এটা নোটিফিকেশন করে এটাকে বললো যে না, 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যারা এই যে আফগানিস্তান, পাকিস্তান এবং থেকে বাংলাদেশকে যারা আসবে, হিন্দু মুসলমান হলে হবে না আইনে। এটা নিয়ে কেস আছে সুপ্রিম কোর্টে, এটা ধর্মের ভিত্তিতে সিরিয়ান্সির ব্যাপার আছে কিনা, এটা চ্যালেঞ্জ আছে, এটা কি হবে না আলাদা। হিন্দু যদি হয় তাইলে পরে তারা থাকতে পারবে, তাদেরকে ইলিগেল ইমিগ্রেন্টস বলা যাবে না। তাইলে পরে আমার বক্তব্য হচ্ছে যে এই যে আমি দাবি করলাম, আমি যে সবাইকে বিদেশি বিতরণ হলো, বিদেশি কোথায়? আইনের মাধ্যমে পার্লামেন্ট তো সবাইকে সিটিজেন করে দিয়েছে, তুমি কার বিরুদ্ধে লড়াই করবে? ইউ ক্যানট ফাইট, ইউ ক্যানট সে দ্যাট ইউ আর মানে বাংলাদেশি বা ইউ আর পাকিস্তানি। আমরা তো সিটিজেন হয়ে গেছি না, যে মুহূর্তে আমি সিটিজেন হয়ে গেছি। হ্যাঁ, অনেকে তো মুখ্যমন্ত্রীকেও বাংলাদেশি বলে, আর মুখ্যমন্ত্রী নিশ্চয়ই হয়তো তার সিটিজেনশিপ মানে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে, তার কারণেই সে ইলেকশনে লড়তে পেরেছে। যেই হয়ে গেছে, যেই সিটিজেন হয়েছে, এখন কথা হচ্ছে যে আইনটা দিয়ে আবার 53 বছর পিছিয়ে দিল, এটাকে আমরা সাপোর্ট করি না। এটার বিরুদ্ধে আমাদের সবাই যাওয়া উচিত। এই সিএ বিরোধী আন্দোলনকে নিয়ে একটা সংগঠনের জন্ম হলো, সিএ এখন চালু করে দিয়েছে এবং এটা এক্সটেন্ড করে আরো 10 বছর এক্সটেন্ড করে 2024 করে দিল। তাদের ভূমিকাটা এখন কি? এখন তারা ভুলে গেছে। আমি সেটাই বললাম তো, এখানে ট্রাইবেলদেরকে খেপিয়েছে সব। ট্রাইবেল অনেকে তো বলেন 1949 সালের পরে যারা এসছে তাদেরকে সব তারাও, 71 সালের আগে যারা এসছে তাদেরকে তারাও, তারা গেলে আমরা একটু ভালো থাকবো। এই যে এই যে এই যে এই যে খুব মুখরোচক যে এই বলাটা, এটা খুব ভালো, এটা মানে তাদের কাছে আর কি। এখন এইভাবে সমর্থন পাওয়া খুব সহজ, কিন্তু আবার এই সিএর বিরুদ্ধে লড়াই করে এটা হলো তো। এখন তো 26, এই যে 24 পর্যন্ত যারা আছে তারা সবাই সিটিজেন হয়ে গেল না। এখন যে সিএকে নিয়ে আন্দোলন হলো, যারা করলো সিএ পার্লামেন্ট আইন করলো, যে পার্লামেন্ট যারা মেজরিটি তারা করলো, তাদের সঙ্গে আমি বসে থাকছি, একসাথে সরকারেও আছি। তাইলে এই যে সরলমতি ট্রাইবালরা, এরা কিন্তু বুঝছে না, তারা কিন্তু ভিতরে গিয়ে আবার ঠিক সেই কথাটাই বলে, আবার এখানে গিয়ে একসঙ্গে বসে আসে। এই যে তামাশা, এই যে মানে লুকোচুরি খেলা ব্যাপারটাই হচ্ছে, এটা আমাদের অন্তরে পীড়া দিচ্ছে যে হ্যাঁ, লড়াই করো, যুক্তি আছে, দাবি আছে, আইন আছে, লড়াই করো, লড়াই করলে লড়াই করে থাকো। আমরা এটাকে সাপোর্ট করি না বিরোধিতা করি, আমরা কিছু বলছি না। আমরা বলছি যে আমরা এজ এ নন পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল ট্রাইবেল, আমরা ত্রিপুরাতে দেখছি এই দাবিগুলিকে কেন্দ্র করে অনেক রকম উল্টাপুল্টা হচ্ছে। আপনি দেখুন, গ্রামে গঞ্জে যদি আমরা যাই, ম্যাক্সিমাম দেখবেন যে বাচ্চা ছেলেমেয়েরা, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন বা শিক্ষিত, সবাই এই মুখরোচক দাবি, হ্যাঁ বলেন। এখন কথা হচ্ছে
আমরা এখানে বলেছি, আমাদের ডাক্তার সত্যরঞ্জন বাবু বলেছেন, এখানে ওনার কথা বলেছেন, আমাদের প্রশ্ন হচ্ছে এই যে ট্রাইবেলরা সবাই এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বা ত্রিপুরাল্যান্ডের দাবি করে তাদেরকে প্রতিনিধি না তাদেরকে পাঠায়, এই যে আইপিএফটিকে পাঠালো, আইপিএফটি ট্রাইবেলের মধ্যে কি বললো যে এবার আমরা সবাই বিজেপির সঙ্গে মিলে আমরা দাঁড়িয়েছি, আমরা হইলে পরেই আমরা ত্রিপুরাল্যান্ড পেয়ে যাব। পরে দেখা গেলো বিজেপি তো এরকম কোনো লিখিত দেয়নি বা তাদের এই এই ডিমান্ডকেই সাপোর্ট করে না। তাইলে পরে আমরা এই আর্টিস্টের পক্ষে বলছি যে আইপিএফটি দল যারা সরলমতি ট্রাইবেলদেরকে এবারে জিতলে পরে এবার গভর্নমেন্ট আসলে পরেই আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাবো বলে তারা প্রচার করছে, দে আর রেসপন্সিবল। এবং এই যে বিজেপি দল কেন যারা এই ত্রিপুরাল্যান্ডের দাবিদার তারা তাদের উপরে ভরসা করে যারা আসে, তারা কেন বলছে না যে আমরা এটা এগ্রিমেন্ট দিইনি বা আমরা সাপোর্টও করিনি। এবং এট দি সেম টাইম আমরা এখনও বলছি যে এখন এলো ওরা তো এই যে আইপিএফটি তো এখন এটা প্রায় দুর্বল হয়ে গেছে, কারণ এর দাবিটা হাইজ্যাক হয়ে গেছে মথার কাছে। আবার এটা ত্রিপুরাল্যান্ড ছিল, এটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে গেছে ব্যাপারটা। এখন সিএ যে আইন হয়েছিল, এই আইনকে বিরোধিতা করে কিন্তু এই মাদক বাড়িতে ইত্যাদি মাধ্যমে হয়েছে, ফায়ারিং টায়ারিং হয়েছে, তারপরের থেকে এই মথা হয়েছে মহারাজ প্রদ্যুৎ মানিকের নেতৃত্বে। এবং উনি আমার বক্তব্য হচ্ছে তারা ক্লিয়ার করুক, যে পার্টিগুলি আছে ক্লিয়ার করুক, মহারাজা প্রদ্যুৎ ক্লিয়ার করুক যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছি। যদি ঠিক আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি চাই, তাইলে পরে এরা বলো যে এই পার্টির সঙ্গে আমি গেলাম, এই পার্টি আমাদের সাপোর্ট করে, এরা আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেবে। কিন্তু বিজেপি তো এরকম বলছে যে না, আমরা তো মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা হচ্ছে বিজেপির বক্তব্য। ওকে, কারেক্টলি আমি নাটসে যেটা বুঝতে পেরেছি, আমি বলে ফেলছি যে এই শব্দটাকে ব্যবহার করে কেউ যেন মানে জনজাতিরা কেউ যেন বিভ্রান্ত না হয়, এটাই আপনারা এটা বিভ্রান্ত না হয়। আমরা জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য যা মানে সব পলিটিক্যাল পার্টি যারা বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, বা তারা সবাই যদি চায় যে, কারণ ত্রিপুরাতে কিন্তু জনজাতিদের উন্নতির সঙ্গে করার সঙ্গে আমরা দেখেছি, আপনারা দেখবেন, আমি এই কারণে বলছি যে ট্রাইবেলের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে নন ট্রাইবেলের সহযোগিতা দরকার। এই যে 79-এ যে 7 শিডিউলে এডিসি হয়েছিল, নৃপেন চক্রবর্তী যখন বিধানসভা বিল আনে, তখন ত্রিপুরাতে 17 জন ছিল ট্রাইবেল এমএলএ, তখন ত্রিপুরাতে 17 জন রিজার্ভ ছিল। এটা এই বিজয়রাঙ্গল আতাতের পরে এগ্রিমেন্টের পরে এটা 20টা হয়েছে। আমাদের ত্রিপুরার যে এখন 60-এর মধ্যে 20 ট্রাইবেল সিট আর 40 হচ্ছে এটা। এখন ওই সময় 79-এ যখন এডিসি প্রথম হয়, 7ম তফসিলে আয়, তখন 17 জন মাত্র কিন্তু ট্রাইবেল এমএলএ ছিল। কিন্তু এই দাবিটা পাস হয়ে গেছে, কারণ যে এই যে 43 জন যে নন ট্রাইবেল মানে বাঙালি যে এমএলএরা সবাই এটাকে সাপোর্ট করেছে। তা আমার কথা হচ্ছে ত্রিপুরার যে কোনো ভালো কাজের জন্য, সে যে কোনো আইন করার ক্ষেত্রেই বলেন, ট্রাইবেলের ক্ষেত্রে বিশেষ করে, বা যদি কেউ বলে যে আমরা একটা ত্রিপুরাটাকে এডিসি থেকে আরও এম্পাওয়ার করব আইন, কারণ এডিসি অ্যামেন্ডমেন্টের প্রশ্নটা, এখন এডিসি যেমন 125তম সংবিধান সংশোধনের জন্য দিল্লিতে বসে আছে, এটার পরেও এটা আমি আমি বলতে পারি, আমি যখন ল সেক্রেটারি ছিলাম আমি দেখেছি ওইটা এমন কিছু নাই। এই যে 125তম সংবিধান সংশোধন যদি পাসও হয়ে যায়, ট্রাইবেলের কিছু হওয়ার কিছু নাই এটার মধ্যে শুধু আমি দেখেছি ত্রিপুরার জন্য শুধু এখন 28টা যে ইলেকশন হওয়ার, এটা 40-এর বেশি হবে এটা। আর একটা হচ্ছে ফাইন্যান্স কমিশনে আলাদাভাবে পঞ্চায়েতের মতো এবং মিউনিসিপ্যালিটির মতো করে আলাদা কিছু টাকা দাবি করার অধিকার আসবে এডিসি। এখন এডিসি এমন হয়ে আছে, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির চাইতেও এই ফাইন্যান্স কমিশনের টাকা দাবি করার ক্ষেত্রে আরও পাওয়ার কম, মানে এডিসি পাওয়ার এরকম অবস্থায় আছে। কাজেই এরকম এডিসিকে এম্পাওয়ার করার জন্য যে যদি সব দল এগিয়ে আসে বা ট্রাইবেলের উন্নতির জন্য যা করার আইনগতভাবে আমরা ত্রিপুরার যারা রিটায়ার্ড আমরা ট্রাইবেল ইন্টেলেকচুয়াল যারা আছি, আমরা তার পক্ষে আসি। কিন্তু এমন কোনো দাবি বা এমন কোনো ইয়েকে করবো না। আপনি দেখুন, দফা বলে ত্রিপুরাল্যান্ড বলে খুব ইলেকশন করছে, আবার সঙ্গে সঙ্গে
চলে যাচ্ছে। আপনি দেখুন, এরাই খুব শক্তভাবে ট্রাইবেলের জন্য খুব মুখপত্র হয়ে আছে, কিন্তু এটা হঠাৎ করে আবার কোনো একটা দলে চলে গেল, যে দল হয়তো তার এই ত্রিপুরা ল্যান্ডটাকেই সাপোর্ট করে না। তাইলে এই যে ট্রাইবেল লিডারশিপ যারা আছে, তারা শুধু নিরীহ মানে সরলমতি ট্রাইবেলদেরকেই বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মানে গণতান্ত্রিক পরিবেশ, ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে আমরা নন পলিটিক্যাল হলেও আমাদের মনে হয়েছে যে এগুলো ত্রিপুরা রাজ্যের মঙ্গলের জন্য না, ত্রিপুরা রাজ্যের মানে জাতি উপজাতি কোএক্সিস্টেন্সের এর ভালো না, এবং এটা কিছু হবে না। আমরা এমন কোনো আর আমাদের এরকম খারাপ দিন যেন আমাদের ত্রিপুরা রাজ্যে না আসে, যেখানে এই ইস্যুটাকে কেন্দ্র করে আবার গোলমাল হয়ে না যায়। এইটা হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমি সমস্ত আমরা এই যে আমাদের সাংবাদিক সম্মেলন, আমরা এখানে এই তাগিদেই এসেছি যে আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে বুথ দেওয়ার জন্য কোনো আমরা কেউ বলি নাই। আমরা বলছি যে এই হচ্ছে, হ্যাঁ। এবং বিশেষ করে এডিসিতে আপনারা দেখবেন, এডিসি যে ট্রাইবেল বলছে, আমাদের 1400 স্কুলের মধ্যে প্রায় অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, একজন টিচার, এবং সেখানে এই টিচার স্কুলে যায় না এবং ছাত্ররা যায় না, এবং অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। অনেক স্কুলগুলিকে একসঙ্গে 5টা 6টাকে মিলে একটা স্কুল করার জন্য এরকম তারা নেয়। কিন্তু আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্টে বলছে প্রত্যেকটা মানুষ যাতে স্কুলে যেতে পারে, 1 কিলোমিটার মধ্যে প্রত্যেকটা একটা গভর্নমেন্টের স্কুল থাকতে হবে, এবং এটা পড়াশোনা হচ্ছে না ঠিক মতো। তাই এখন যদি তাদের এই পড়াশোনাটা যদি এই অবস্থায় হয়, তা আমরা ট্রাইবেলের ভালো বলি, যদি এই লেখাপড়া যে অবস্থা এরকম হয়, তাহলে কি করে ট্রাইবেলের উন্নতি হবে কি করে? এখন মাধ্যমিক পরীক্ষার যারা দেয় ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবেলের থেকে, আগে যতজন দিত, যত হাজার পরীক্ষা দিত, এখন অনেক কমে গেছে। মানে শিক্ষা আমরা যেন অনেক পিছনে চলে গেছি। চাকরি বাকরি ইত্যাদি, যারা বেকার তারা চাকরি পাচ্ছে না, আর মানে সুযোগ থাকছে না, হ্যাঁ, বিভিন্ন রকম আমরা দেখছি। কাজে একটা মানে খুব একটা ভালো পজিশনে নাই ত্রিপুরা রাজ্যে, আমাদের এরকম মনে হয়েছে। এই কারণে আপনাদের মাধ্যমে আমরা মানে সমস্ত ট্রাইবেল এবং নন ট্রাইবেল ভোটারদের কাছে আমাদের এই মানে নন পলিটিক্যাল অ্যাজ এ মানে রিটায়ার্ড এক্সপিরিয়েন্স লোক হিসেবে আমাদের দাবি যে আপনারা চিন্তা করুন এবং এই সমস্ত লোকদেরই বুথ দেন যারা প্রকৃতভাবে আপনার পক্ষে থাকবে। যারা আজকে ভোট পেলাম, কিছুদিন পরে হঠাৎ করে একটা যে দলকে আপনি সমর্থন করেন না, এই দলে আবার চলে গেল, এরকম যাতে না। সংবিধানের উপজাতিদের জন্য লিখিত অধিকার সঠিক প্রয়োগ না হওয়ার কারণেই উপজাতিরা অনেক বঞ্চনার শিকার হচ্ছেন। চাকরি সহ অনেক অধিকার তাদের প্রাপ্তির বাইরে চলে যাচ্ছে। আমাদের দাবি কেন্দ্র সরকার, রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা যেন সঠিক সংবিধান প্রয়োগ করে উপজাতিদের আর্থিক সামাজিক অবস্থার উন্নয়ন করেন এবং এদের মনে থাকা বঞ্চনার খুব চলে যায়। পঞ্চমত, আইপিএফটির দল ত্রিপুরার দাবি করে উপজাতি সমাজে একসময় ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। ভারতীয় জনতা পার্টি দলের সঙ্গে আঘাত করে 5 বছর সরকার পরিচালনা করে, কিন্তু ত্রিপুরাল্যান্ড হলো না। মানুষ তাদের ছেড়ে দেয়। মানুষ বেটার ত্রিপুরাল্যান্ড দাবিদার ত্রিপুরা মাথাকে আঁকড়ে ধরে। আমাদের বক্তব্য হলো, আইপিএফটি যখন ভারতীয় জনতা পার্টি দলের সঙ্গে আঘাত করে, তখন বিজেপি কি ভারতীয় জনতা পার্টি কি কোনো লিখিতভাবে ত্রিপুরাল্যান্ড দাবিকে সমর্থন করেছিল? বিজেপি বলে আমরা ত্রিপুরাল্যান্ড দাবি সমর্থন করি না, কোনো লিখিত এগ্রিমেন্ট ছিল না। তাহলে সরলমতি উপজাতি লোকদেরকে কে বোকা বানালো? ত্রিপুরা মাথার মূল দাবি হলো ডেটা ত্রিপুরাল্যান্ড বলা হয়। ত্রিপুরা মাথা বিজেপি দলের সঙ্গে আঘাত করে তাদের দাবি পূরণের জন্য। যদি বিজেপি গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডকে সমর্থন না করে, তাহলে কেন বিজেপির সঙ্গে আঘাত? আমাদের প্রশ্ন। ত্রিপুরা মাথার সিংহভাগ সমর্থক বিজেপি দলের বিরুদ্ধে, তাই আলাদা করে এবারে নির্বাচনে দাঁড়াচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু এখনও লোকমুখে শোনা যায় ত্রিপুরা মাথা বা ভারতীয় জনতা পার্টি কেন্দ্র নেতৃত্ব কোনো এক গোপন পরিকল্পনা করছে। ত্রিপুরা মাথার নেতৃত্বে বলছে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা উপজাতি বিরোধী
টিটিএডিসি বিরোধী, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভালো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভালো, তাই বিজেপির সঙ্গে এখনও রাজ্য সরকার আতাত আছে। আমাদের বক্তব্য হল টিটিএডিসিতে পরস্পর লড়াই হলেও কে বলবে নির্বাচনের পর আবার এক হয়ে যাবে না ত্রিপুরা এবং ভারতের জনতা পার্টি? এটা আমাদের দাবি বিজেপি পরিষ্কার করে বলো এরা 125তম সংবিধান সংশোধন পাস করবে, আর বলো এরা ত্রিপুরা দেবে না। ত্রিপুরা বলো এরা তাদের দাবি না মানলে বিজেপির সঙ্গে আতাত থাকবে না, না হলে বুঝতে হয়ে মথার নেতৃত্বে সহজ সরল উপজাতিদের বিভ্রান্ত ও প্রতারণা করছে। এবং ধর্মীয় নিরপেক্ষ অ্যাসেম্বলি অফ রিটায়ার্ড ট্রাইবাল ইন্টেলেকচুয়ালস অ্যান্ড স্কলার্স অফ ত্রিপুরা, ইট ইস আর্টিস্টের পক্ষ থেকে আমাদের এই সংগঠন গত 13ই ডিসেম্বর 2025 সালে ত্রিপুরার অবসরপ্রাপ্ত উপজাতি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতি, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক সহ সমস্ত বুদ্ধিজীবী ও লেখকদের নিয়ে গঠিত হয়েছে একটি সম্মেলনের মাধ্যমে। এই সংগঠন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট ধর্মীয় ধারার দলবিবাহক বা অনুসারী নয়, তবে ত্রিপুরার উপজাতি সমাজ সহ সামগ্রিক সমাজ ও রাজ্যের মঙ্গলার্থে কাজ করার অঙ্গীকারবদ্ধ এবং প্রয়োজনে তাদের চিন্তা ভাবনা ব্যক্ত করবে, যাতে সবাই জন্য ইতিবাচক ফল দিতে পারে, গণতান্ত্রিক পরিবেশ মজবুত হয় এবং ত্রিপুরার চিরাচরিত সমস্ত সম্প্রদায় ও ধর্মীয় লোকদের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে। দ্বিতীয়ত, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন আগামী 12ই এপ্রিল 2026 তারিখে হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা দলের সঙ্গে আরেকটা দলের অবাঞ্ছিত সংঘর্ষ হতে দেখা যাচ্ছে, অনেক সময় হুমকি ইত্যাদিও দিতে দেখা যাচ্ছে। দল বদলকে কেন্দ্র করে হুমকি, বাড়িঘর ঘেরাও করছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে সংশ্লিষ্ট দল বা ব্যক্তিদের সংযুক্ত থেকে প্রত্যেক মানুষের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ সৃষ্টি করার জন্য আবেদন রাখছি। সঙ্গে সঙ্গে ভোটের ফল প্রকাশের পর বিজয়ীদের সংযুক্ত হয়ে ভিজুয়ালাইজ করার জন্য আবেদন রাখছি। মনে রাখতে হবে, একজনের আনন্দের কারণ যেন আরেকজনের নিরানন্দের কারণ না হয়। আমাদের তৃতীয় বক্তব্য, ত্রিপুরায় টিটিএডিসি সৃষ্টি হয় প্রথমে 7ম তফসিল মোতাবেক 1979 সালে বিধানসভায় আইন পাস হওয়ার মধ্য দিয়ে। পরবর্তীতে লোকসভায় সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয় 1984 সালের 6ম তফসিল মোতাবেক। এই টিটিএডিসির সৃষ্টির লক্ষ্য থেকেই মুষ্টিমেয় রাজনৈতিক দল টিটিএডিসি সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেয়। তবে আনন্দের কথা, সব দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আসরে হাজির আছে। এই সংগঠন মনে করে বর্তমান 6ম তফসিল আইন উপজাতিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, জমি, শিক্ষা, সংস্কৃতি রক্ষা এবং উন্নয়নের জন্য পর্যাপ্ত নহে। একে সংবিধান সংশোধনের মাধ্যমে আরও ক্ষমতা দিতে হবে। বর্তমানে 125তম সংবিধান সংশোধনের বিল কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে গৃহবন্দী হয়ে আছে। আমাদের দাবি, এই 125তম সংবিধান সংশোধন বিল অবিলম্বে পাস করতে হবে। যে দল এই বিল পাস হওয়ার জন্য দায়ী তাদের চিহ্নিত করতে হবে। এই 125তম বিল পাস হওয়ার পর আরও শক্ত আইন আনতে হবে সংবিধান সংশোধনের মাধ্যমে, যাতে টিটিএডিসি একটি উচ্চতর লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার পায়, যা দিয়ে উপজাতিদের আশা আকাঙ্ক্ষার ভরসা হয়ে উঠতে পারে। চতুর্থত, ত্রিপুরার বর্তমান টিটিএডিসি উপজাতি মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসা হতে পারছে না, তাই অনেকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ইত্যাদি দাবি করছে। উপজাতিদের সত্য অধিকার না পাওয়া, বঞ্চনা ইত্যাদি হলো এই দাবি উত্থাপনের কেন্দ্রবিন্দু।
ষষ্ঠতম, আমরা চাই ককবরক ভাষা এবং সাহিত্যের প্রকৃত বিকাশ এবং উন্নয়ন। 47 বছর আগে 1979 সালে ককবরক ভাষা রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ার সময় তৎকালীন শিক্ষার হার বা বাংলার উপর সিংহভাগ উপজাতি মানুষের ব্যাপক পরিচিতির কারণে বাংলা হরফে ককবরক লেখা আরম্ভ হয়। কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং হচ্ছে, তাই আমরা চাই সিংহভাগ উপজাতি লোকদের দাবি রোমান হরফে ককবরক রূপায়ণ হওয়ার কোনো অসুবিধা নেই, তবে কোনো মতেই দেবনাগরী হরফে গ্রহণ করা যায় না। সপ্তমত, ত্রিপুরা মাথা পার্টি গত 5 বছর ধরে TTADC-তে শাসন পরিচালনা করছে, কিন্তু এদের দেওয়া প্রতিশ্রুতি গত 5 বছরে পূরণ হয়নি। এদের প্রতিশ্রুতি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড চালু করা, TTADC-তে নিজস্ব 6,000 পুলিশ নিয়োগ, 23,000 পদে নতুন চাকরি, 10,323 শিক্ষকদের জন্য কর্মসংস্থান ইত্যাদি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কাজের কাজ কিছু হয়নি, বরং পুরানো আমলে কুমলঙ্গে গড়া যাত্রী নিবাস, সিনেমা হল, পার্ক, পেট্রোল পাম্প ইত্যাদি বেসরকারি লোকদের হাতে বন্ধক দিয়ে দেওয়া হয়েছে। জম্পুই হিলে স্থাপিত টুরিস্ট লজ ও বেসরকারি হাতে বন্ধক হয়ে গেছে বলে জানা গেছে। আমরা শুনি TTADC-তে ঠিক মতো প্রয়োজনীয় ফান্ড রাজ্য সরকার দিচ্ছে না, আবার রাজ্য সরকার বলছে প্রয়োজনীয় ফান্ড TTADC-কে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে TTADC এলাকা ভালো চলছে না। স্কুলগুলিতে শিক্ষক নেই, স্কুলে ছাত্র নেই, পড়াশোনা লাটে উঠেছে, নতুন প্রজন্ম অনিশ্চিত ভবিষ্যতের পথে। তাছাড়া ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা হতো বলে লাভ নেই। কাজেই আমরা আর্টিস্টের পক্ষ থেকে আমরা রাজ্যের সমস্ত উপজাতি ও উপজাতি ভোটারদের কাছে আবেদন রাখছি, তারা যেন সুচিন্তিতভাবে বিচার বিবেচনা করে তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে যাতে এডিসিতে একটা সার্বিক উন্নয়ন ঘটে। রয়েছেন আপনাদের পরিচিতি আমি শুরুতেই মানে আমার এটা ছিল, আমি ডাক্তার সত্যরঞ্জন দেববর্মা, রিটায়ার্ড ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ডক্টর ত্রিপুরা। আমার ডান দিকে আছেন শ্রী ধীরাজ দেববর্মা, রিটায়ার্ড TCS অফিসার। আমার বাঁ দিকে আছেন আপনার সবারই পরিচিত মিস্টার দাদা মোহন জামাতিয়া, রিটায়ার্ড ল সেক্রেটারি গভর্নমেন্ট ত্রিপুরা। আছেন সবাই বাঁ দিকে শ্রী সমীর দেববর্মা, উনি আহ্বায়ক আমাদের এই সংগঠনের, উনি রিটায়ার্ড গ্রামীণ ব্যাংক অফিসার ছিলেন। আচ্ছা স্যার, এই 25-এর যে 13 ডিসেম্বর আপনাদের যে সংগঠনটা তৈরি করেছিলেন, এই সংগঠনের রূপরেখাটা মানে দ্যাট মিনস স্ট্রাকচারটা, কারা কারা আছেন এই সংগঠনে, আপনাদের সংগঠনের যে পোর্টফোলিওটা, এটা আমাদের যদি জানিয়ে দেন সুবিধা হবে। এক নম্বর 2 নম্বর হচ্ছে স্যার, এখানে লিখেছেন ত্রিপুরাল্যান্ডের একটা যে বিষয়টা লিখেছেন, সংগঠন ত্রিপুরাল্যান্ড বিষয়টাকে সমর্থন করে কি করে না, এক কথায় বলবেন। আর 3য় পৃষ্ঠায় যে লিখেছেন 10,323 শিক্ষকদের জন্য কর্মসংস্থান কোনো একটা দল আশ্বাস দিয়েছিল, এই কথাটা যে লিখেছেন, সংগঠন এই চাকরিগুলোকে সমর্থন করে না করে না, মানে তাদের চাকরি থাকাটা যুক্তিযুক্ত ছিল না সরে যাওয়াটা, কোনটা আপনারা সংগঠন কি মনে করে? জাস্ট এই দুটো কথা আমাকে একটু জানান দেবেন। প্রথম হলো আমাদের সংগঠনের যে মানে একটা পদাধিকার যা শুরু হয়েছে, আমরা এখনো ওটা পদাধিকার বিভিন্ন পোস্ট যেগুলো আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, অন্যান্য, এগুলো এখনো হয়নি। আমরা প্রসেসিং হবে। 2 নম্বর যেটা ত্রিপুরাল্যান্ড সমর্থন করে না করে না সংগঠন, আর একটা যারা 10,323 সম্বন্ধে প্রশ্ন করা, যেটাও কি সমর্থন করে কি করে না,
নীতিগতভাবে আমরা তাদের চাকরি যাহাতে ফিরে পায়, যাতে থাকে, ওটাকে আমরা সমর্থন করি। কেননা এটা চাকরি থাকে একটা জিনিস আর চাকরি ফিরে পায় আরেকটা জিনিস স্যার। চাকরি ফিরে পাইটা বলছেন না চাকরি হোক এটা চাইছেন, কোনটা? চাকরি বুঝতে পেরেছেন? ওই চাকরি ফিরে পাক বা বিকল্প তাদের মানে জীবিকা নির্বাহের জন্য একটা বিকল্প ব্যবস্থা হোক, এটা আপনার মনে করেন। ওকে স্যার, বুঝতে